আমরা তো বিশেষ ক্ষমতা আইন এর সাথে বিশেষ ক্ষমতা লাগাই দেই, জালিয়াতির সাথে আমরা ওই যে জাতীয় পরিচয় ভোটার ট্যাম্পারিং এ লাগাই দিই, মানে একা একটা যখন যেটা মনে হয় তৎসহ লাগাইতে পারলে মনে হয় বেশি মার্ক পাওয়া যায়। কিন্তু আসলে প্রশ্নটা কোন জায়গা থেকে করে সবসময় খেয়াল রাখবেন। এক থেকে প্রথম দিক থেকে 1 2 3 প্যানেল কোডের প্রশ্ন, সেম দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন গিয়ে দেখবেন 1 2 3 প্যানেল কোডের প্রশ্ন। আপনারা এই যে প্রশ্ন নিয়ে তো গাড়াগাড়ি করেন না। এখন কনস্টেবল এসআই ক্ষেত্রে হতে বা 2 নাম্বার ক্ষেত্রে হতে পারে, একটু খেয়াল রাখবেন যে কোন জায়গায় সেট হচ্ছে। তো এই প্রশ্নটা যদি প্রশ্ন 1 নাম্বার কখনো জাতীয় পরিচয়পত্র থেকে প্রশ্ন করবে না। কারণ এখন যদি 5 নাম্বার প্রশ্ন করে তাহলে মনে করো যে জাতীয় কি এটা কি বলে, এটা হচ্ছে আপনার মাইনর অ্যাক্ট থেকে প্রশ্ন করছে, জাতীয় পরিচয়তা থেকে। তো এখানে অনেকে 463 64 মূল্যবান জামানত দলিল করছে, টেম্পারিং করছে, দিয়ে তৎসহ লাগাই দিলে মার্ক পাবে না। কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে কখন প্যানেল করবে, কখন অন্য আইন করবেন, এগুলো একটু ক্লিয়ার করে দেবেন। তাহলে আমরা 463, মনোযোগ দেন, 463 এবং 464 আমরা একটু পড়লে এখানে মোটামুটি 65 থেকে একবারে 71 পর্যন্ত যে পড়বো, আর এখানে আর কিছু নাই। এদিকে আর কোনো কিছু নাই, ডিরেক্ট চলে যাবো মানহানির কালকে। তো এখানে 465 থেকে 471 হচ্ছে যা সাজার দ্বারা। সাজাটা আমি একটু এখানে করে দিচ্ছি, আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট এই দুইটা বুঝেন আগে। প্যানেল করে 463 এবং 65 ভেরি ভেরি 64 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জাল দলিল আর একটা হচ্ছে জাল দলিল তৈরি করা, মিথ্যা দলিল প্রণয়ন করা। কিভাবে করবে দেখেন, একটু মনোযোগ দেন, মুখস্থ করবেন এটা। জালিয়াতিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে প্যানেল কোডে, অথবা জালিয়াতির সংজ্ঞা কি, জালিয়াতির উপাদান কি, জালিয়াতির অনুষঙ্গ সমূহ কি। তাহলে এখানে আমরা দেখবো 463 গিয়ে দেখবো, প্রথমে বলা হয়েছে মিথ্যা দলিল, ফলস ডকুমেন্ট বা দলিলের কোনো অংশ প্রস্তুত করে। বোঝা যাচ্ছে সরাসরি প্রথমে হিট করছে আপনাদেরকে, যে দলিলের কোনো অংশ প্রস্তুত করে কি, সেটা কিভাবে প্রস্তুত করবে, ফলস ডকুমেন্ট হিসেবে করবে। যে মিথ্যা দলিল, ফলস ডকুমেন্ট, দলিলের কোনো অংশ প্রস্তুত করে বা নিম্নলিখিত উদ্দেশ্যের যে কোনো একটা উদ্দেশ্যে। এই যে এখানে 5টা যে বিষয় রয়েছে, আপনাদের এখানে আপনাদের 463 এভাবে ভেঙে নাই, আমি আপনাদের ভেঙে দিচ্ছি মনে রাখার জন্য। কারণ এই যেভাবে আছে আপনারা কিংবা কিংবা বারবার অনেক কথা লেখা আছে, এগুলো মনে রাখবে না, কিন্তু বাট এভাবে দিয়েছে আপনাদের মনে থাকে, ক্লিয়ার হয়ে যাবেন। একটু দেখেন এখানে মুখস্থ হবে। তাহলে প্রথম বলতে, যদি কোনো ব্যক্তি মিথ্যা দলিল অর্থাৎ ফলস ডকুমেন্ট, দলিলের ফলস ডকুমেন্ট, যে সকল ফলস ডকুমেন্ট তৈরি হয় যদি নিম্নলিখিত যে কোনো একটা উদ্দেশ্য হয়, যে কোনো এই 5টার ভিতর যে কোনো একটা হতে হয়, সেটা কি হবে, জালিয়াতি বা ফরজারি করেছে বলে গণ্য। কিরকম? প্রথম হচ্ছে, এই যে ফলস ডকুমেন্ট, মিথ্যা দলিল তৈরি যদি কোনো অংশ তৈরি করে, সেই যে জালিয়াতি করেছে বলে গণ্য হবে, সেক্ষেত্রে জনসাধারণ বা কোনো ব্যক্তির ক্ষতি অনিষ্টের সাথে করার জন্য। আপনি যে এটা যে জাল দলিল জালিয়াতি করতেছেন, উদ্দেশ্যটা কি? আপনি জ্বালিয়ে কাউকে তো ক্ষতি করার জন্য, কাউকে অনিষ্ট করার জন্য, এটাই তো উদ্দেশ্য। কারণ হচ্ছে ওই ব্যক্তি তো জানে যে আমাকে সে সঠিকভাবে দিছে, লিখে দিছে, জাল দলিল দেয় না, সে তো আর এত কিছু দেখে নাই। কিন্তু আপনার উদ্দেশ্য তো এটা, যে জনসাধারণ কোনো ব্যক্তিকে আপনি কি করতেছেন, ক্ষতি করতেছেন, মিসচিপ অনিষ্ট করতেছেন, লস করতেছেন, তার অথবা কোনো ব্যক্তির দাবি, ক্লেম বা সত্য সমর্থন করার জন্য। মানে এই যে দলিল জালিয়াতি যে দলিলটা দিচ্ছেন, সেটা কি, এটাকে এটা দাবি করতে পারে যে আমার দলিল, এটা আমার জমির মালিক, এটাকে আমার টাইটেল বা সমর্থন করার জন্য, এটা একটা বিষয়, এটা তাকে দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে কোনো ব্যক্তিকে তার সম্পত্তি হস্তান্তর করবো, এই যে দলিলটা তৈরি করে দিচ্ছেন, যা জালিয়াতি করে দেন আর যাই দেন, যাকে দলিলটা দিচ্ছেন, জাল দলিল দিচ্ছেন, ফলস ডকুমেন্ট দিচ্ছেন, সে তো জানে যে আমি এটা বলে আমি মালিক, সম্পত্তি হস্তান্তর করতেছেন, একটা দলিল লিখে দিতেছেন এই বিল্ডিংটা আপনার, একটা ফ্ল্যাট আপনার, কিন্তু এটা তো জালিয়াতি, জাল দলিল করে দিচ্ছেন। তাহলে কোনো ব্যক্তি যখন প্রকাশ্য বা পরোক্ষভাবে চুক্তিতে প্রবেশ করে, যখন কোনো ব্যক্তি এক্সপ্রেস বা এমপ্লয়েড চুক্তিতে প্রবেশ করে, সেই উদ্দেশ্যে আপনারা যখন এই চুক্তিটা করবেন, যে যখন চুক্তিটা করেই তো আপনি প্রকাশ্য সেটা প্রবেশ করতেছেন, দুই পক্ষ বথ পার্টিস। এখন উদ্দেশ্যটা হবে যে সে জানতেছে যে এটা একটা ফ্রড, প্রতারণা কিংবা পতন সংগঠিত, জানে যে এটা একটা ফ্রড বা পতন সংগঠিত উদ্দেশ্য। যদি এই ধরনের 5টার ভিতরে কোনো কেউ করে, তাহলে সেই ব্যক্তি জালিয়াতি বা ফরজারি করেছে বলে। আমরা যদি সহজভাবে যদি বলি, এটাকে আমরা সহজভাবে যদি নিই, একদম সহজ করে দিচ্ছি সংজ্ঞাটাকে, যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুয়া মিথ্যা দলিল তৈরি করে। আই রিপিট, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুয়া মিথ্যা দলিল তৈরি করে অথবা ব্যবহার করে অন্যের ক্ষতি করে, সম্পত্তি হাতায় নেয়, সম্পত্তি হাতিয়ে নেয়, মিথ্যা দাবি প্রতিষ্ঠা করা, পতন করার চেষ্টা করে, তাহলে সে ব্যক্তি জালিয়াতি গণ্য হবে। আমি আবার বলতেছি, যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুয়া মিথ্যা দলিল তৈরি, তা ব্যবহার করে অন্যের ক্ষতি করে, সম্পত্তি হাতে আনে, মিথ্যা দাবি প্রতিষ্ঠা করে, প্রতারণা করার চেষ্টা করে, তাহলে জালিয়াতি করে। একদম সহজ, উপর থেকে বারবার পড়বেন, লিখবেন, এই জালিয়াতি লিখবেন, ঠিক আছে? এখন এই জালিয়াতির যদি শাস্তিতে যাই, আমরা এই 463 আমরা শাস্তি পাবো হচ্ছে 464-তে যাই দেখবো আমরা, সরি, জালিয়াতি 465-তে দেখবো আমরা শাস্তিটা আছে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, জালিয়াতির সাথে 462। তবে এখানে কথা রয়েছে, এখানে কিছু কিছু বিষয় আছে, যে আদালত নথিপত্র জালিয়াতি করা, মূল্যবান জামানত জাল করা, প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি করা, মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করা,
মানহানি, তারপর হচ্ছে জাল দলিল করা, তারপর কোনো দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা, এটা এটা হতে পারে। এখানে আপনার একটা সূত্র দিয়ে দিচ্ছি, আমি এটা মনে রাখেন, এটা আমার ক্ষেত্রে যা আমু প্রমাস্কো, এটা একটু মনে রাখেন, প্রমাস্কো, এটা একটু লেখা রাখেন আপনার ছোট করে। এটা হলো এখান থেকে এই কই আছে, এখানে হচ্ছে 465, 466, 467, 468, 469, তারপর হচ্ছে 470, 471, এইটার ভিতরে এই যা আমু প্রমাস্কোতেই সীমাবদ্ধ। আমি পরীক্ষা এইভাবে মুখস্থ করে গেছি, কার পরীক্ষা হলে আসেই নাই, আসছে জাতীয় পরিচয় ভোটার ইয়া থেকে, আইন থেকে প্রশ্ন আসছে। তাহলে যা আমু প্রমাস্কোটা মনে রাখলে এই 465 থেকে 71 পর্যন্ত আপনার শেষ। আজকে এই অধ্যায় শেষ করে দিবে, বুঝতে পারছেন? তাহলে 463টা হচ্ছে জালিয়াতি, শুধু জালিয়াতির কথা বলছে, জালিয়াতির সংজ্ঞা, জালিয়াতির উপাদান, কোন কোন বিষয়। আমরা যেটা দেখলাম জালিয়াতি হিসেবে দেখলাম যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ভুয়া মিথ্যা দলিল তৈরি করে অথবা ব্যবহার করে অন্যের ক্ষতি করে, সম্পত্তি হাতে নেয়, মিথ্যা দাবি প্রতিষ্ঠা করে এবং প্রতারণার চেষ্টা করে, সেটাই হচ্ছে জালিয়াতি গণ্য হবে। এইটুকু লিখলেই হবে, আর কিছু লাগবে না। আর সাজা হচ্ছে আমরা বললাম 465 জালিয়াতির শাস্তি, বাট শ্রেণী বিভেদে ই অনুযায়ী সিচুয়েশন, অর্থাৎ ডকুমেন্ট অনুযায়ী আদালতের নথিপত্র যদি জাল করে সেটা 466, ওই যে জালিয়াতি, এই যে প্রথম হচ্ছে যাতে হচ্ছে জালিয়াতি শাস্তি, প্রথমটা 465। আর আতে হচ্ছে আদালতের, আদালতের যদি নথিপত্র। আর মুতে হচ্ছে মূল্যবান জামানত, এই মুতে, মুতে হচ্ছে মূল্যবান জামানত। আর প্রতে হচ্ছে প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি। আর মাতে হচ্ছে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করতে। আর জতে হচ্ছে জাল দলিল। আর কতে হচ্ছে কোন দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা। এটাই মনে রাখবেন, যা আমু প্রমাস্কো, এটা আপনাদের মেইন বই থেকে দেখবেন যে যেগুলো এখানে প্রথম অক্ষরটা নেওয়া হয়েছে, যা আমু প্রমাস্কো, এখানে 471 পর্যন্ত আছে, মনে থাকবে সবার। একটু নোট করে নেন এটা সবগুলো, যা আমু প্রমাস্কো মনে রাখলে হবে, যে জালিয়াতি, কারণ এখান থেকে শুধু জালিয়াতি এবং খাঁটি দলিল হিসেবে 463 থেকে এই সংজ্ঞাটা আসে লিখবেন। আর এগুলা শুধু সাদা টাকলে মাথায় রাখবেন, আর কিছু না। আমরা চলে যাই 463, আমরা আরেকটু যাই 463 ব্যাখ্যাটা শেষ হয়নি। 463টা আমরা ব্যাখ্যাটা আরেকটু নেই, তাহলে ভালো লাগবে। তাহলে আমরা উদাহরণ এবং এমসিকিউ দিকে, যে জালিয়াতি বলতে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা দলিল, ফলস ডকুমেন্ট দলিলের কোনো অংশ তৈরি করে এর মাধ্যমে যে কারো ক্ষতি করার উদ্দেশ্য রাখে, আমরা উপরে দেখলাম। মিথ্যা দাবি সব প্রতিষ্ঠা করতে চায়, কাউকে সম্পত্তিতে বাধ্য পরিচিত করতে চায়, কাউকে কোনো চুক্তিতে আবদ্ধ করতে চায়, প্রতারণাকে উদ্দেশ্য রাখে, তাহলে সেটা জালিয়াতি। তাহলে আমরা উপাদান দেখলাম কি, কোনো একটা দলিলের অংশ তৈরি করতে হবে, ইচ্ছাকৃতভাবে তৈরি করবে, এবং পেছনে কি থাকবে, ক্ষতি সাধন, প্রতারণা, মিথ্যা দাবি প্রতিষ্ঠা, এই উপাদানগুলো লিখলে হবে। উদাহরণ কি, রহিম তার স্বাক্ষর করে নকলে একটা জমি বিক্রয় দলিল করে দিল। রহিম তার বাবার স্বাক্ষর নকল করে একটি জমি বিক্রয় দলিল করলো, এটা কি হলো, রহিম একটি মিথ্যা দলিল তৈরি করেছে, অন্যকে প্রতারিত করতে, সে এটা জালিয়াতি করেছে বলে গণ্য। দুই, রহিম চাকরি পাওয়ার জন্য ভুয়া বিশ্ববিদ্যালয়ের সনদ তৈরি করে জমা দিল, এটা করিম মিথ্যা দলিল তৈরি করে সুবিধা লাভের চেষ্টা করে, এটা জালিয়াতি। একজন ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য জাল বেতন তৈরি করে রাখলো, এখন ব্যাংক তাকে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা দলিল তৈরি করে, এটা একটা জালিয়াতি। অন্য ব্যক্তির নামে ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি যেটা দেয় আর কি, বিক্রি করলো, এটা একটা জালিয়াতির সুস্পষ্ট উদাহরণ। শুনতে পাচ্ছেন? জালিয়াতির কোনটা অপরিহার্য, অবশ্যই জালিয়াতির ক্ষেত্রে মনে রাখবেন, প্রথম বলছে মিথ্যা দলিল তৈরি করা, এটা হচ্ছে মূল বিষয়, যে মিথ্যা দলিল, ফলস ডকুমেন্ট, প্রথমে শুরু থেকে বলছিলেন। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো এখন দরকার নেই। আমরা আরেকটু যাই, এখানে একটু কয়েকটা ইলিস্ট্রেশন ছিল আপনাদের, একটু একটু থাকেন, লাইনে থাকেন। 463 কিছু উদাহরণ থাকার কথা ছিল। হ্যাঁ, 463 কোনো উদাহরণ নাই, ওকে। তাহলে 463 আমাদের ক্লিয়ার, 464 যাবো এখন, দেখেন এটি ইম্পর্টেন্ট। মিথ্যা দলিল প্রণয়নটাকে আমরা কিন্তু 463 কিন্তু শুরুতে ফলস ডকুমেন্ট তৈরি করলেন, ওর উদ্দেশ্যে কিন্তু এই কাজগুলো করতেছে। বাট 464 বলছে মিথ্যা দলিল প্রস্তুতটা কিভাবে, মেকিং এ ফলস ডকুমেন্ট। এই মিথ্যা দলিলটা কিভাবে প্রস্তুত করবেন, এখানে তিনটা বিষয় আছে। পরীক্ষা আসছে মিথ্যা দলিল প্রস্তুত করার উপায় কয়টা, যদি আসে পরীক্ষা লাগবে তিনটা, এটা এমসিকিউ এবং পরীক্ষার রিটেনের প্রশ্ন, পরীক্ষা আসতে পারে যে মিথ্যা দলিল প্রস্তুত করার উপায় কয়টা, তিনটা। আপনার দেখবেন মেন বই পরীক্ষা নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে মিথ্যা দলিল প্রণয়ন করেছে বলে গণ্য হবে, এটা অনেকে পড়বে না। এটা যদি আসে দেখবেন আমি দেই যে মিথ্যা দলিল প্রস্তুত করার উপায় কয়টা, তিনটা, অনেকে পারবে না। তাহলে 464 ব্যাখ্যা যদি আমরা দেখি, কখন একজন ব্যক্তি মিথ্যা দলিল বা ফলস ডকুমেন্ট তৈরি করেছে বলে গণ্য হবে, এটি জালিয়াতি অপরাধের ভিত্তি, যেটা 463 কিন্তু আমরা প্রমাণ করতে হলে, আমরা যদি 463 প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই 464 কি ফলস ডকুমেন্ট তৈরি হয়েছে কিনা দেখাতে হবে। এটা খেয়াল রাখবেন, আমি যেটা বললাম। আপনি যে 463 যদি প্রমাণ করতে চান, 464 ভিতরে এই বিষয়গুলো থাকবে। ফলস যখন তৈরি করেছেন, আপনি দেখবেন যখন দলিলটা আসলে 464 ডকুমেন্টের যে তিনটা বিষয় বলছে, এই তিনটা বিষয় আছে কিনা। তাহলে মিথ্যা দলিল প্রণয়নের পদ্ধতি কয়টা, কয়টা? তিনটা। গুড। তিনটা স্যার। এটা পড়ছেন?
রিডিং পড়ছিলেন কখনো? না আজকেই বললেন যে তিনটা চোখে না পড়ছে? স্যার, পড়িনি আগে। এই দেখেন, তাহলে এই যে এই লাইনটা পড়ে না, কিন্তু দেখেন উপরে লেখা আছে আপনার নিম্নোক্ত তিনটি লেখা আছে, সবাই দেখেন, মেন বই তো পড়বেন না আপনারা তো, অভ্যাস নাই আপনারা, শুধু তো ওই যে বললাম না, অভ্যাস তো নাই, লেজ তোলা করে অভ্যাস নাই, শুধু ওইটুকুই অভ্যাস, খালি উপর দিয়ে হাইটে চলে যায়। আমরা তো এই পাতারে সব যাই স্যার, আমরা তো পাতারে পাতারে চলে যাই শর্টে। সব পাতারে গরু ধরে ছিলে যাওয়া আর কি, অন্য জায়গায় ঘাস খায়। আচ্ছা, প্রথম আমরা তিনটার ভিতর প্রথমটা দেখবো। প্রথম, ফার্স্টলি, যদি কোনো ব্যক্তি, মনোযোগ দেন, তিনটা যে কোনো এই তিনটার ভিতরে তিনটাই থাকতে হবে উপাদান যদি কেউ জালিয়াতি করে। প্রথম হচ্ছে, যদি কোনো ব্যক্তি অসাধুভাবে প্রতারণামূলক ভাবে, দেখছেন কথাগুলো আসছে বলে, অসাধুভাবে প্রতারণামূলক ভাবে কোনো দলিল তৈরি, স্বাক্ষর, সিলমোহর সম্পাদন করে, আই রিপিট, দলিল তৈরি করে, স্বাক্ষর করে, সিলমোহর তৈরি করে, অন্যকে বিশ্বাস করে দলিলটি অন্য কোনো ব্যক্তি বা অনুমতি করে তৈরি করেছে, কাউকে বিশ্বাস করে আমি একটা দলিল তৈরি করেছি, এটা সব ঠিক আছে, স্বাক্ষর ঠিক আছে, সিলমোহর সম্পাদন সব ঠিক আছে, এবং অন্য ব্যক্তির অনুমতি আমার সব জানে, অথচ সে জানে যে, এবং ওই ব্যক্তি জানে যে এটা সত্য নয়, তাহলে সে মিথ্যা দলিল তৈরি করছে। অন্যকে বিশ্বাস করার জন্য আপনি এগুলো করলেন, এগুলো আমি প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখি। সহজ ভাষা কি, অন্য কারো স্বাক্ষর জাল করা, অন্য নামে দলিল তৈরি করা, দলিলের তারিখ পরিবর্তন করে অন্যকে বিভ্রান্ত করা। উদাহরণ কি, রহিম করিমের স্বাক্ষর নকল করে জমি বিক্রির দল তৈরি করে, এটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে আপনাদের মেন বইয়ে নাই। মেন বইয়ে দেখেন আপনারা কত বড় লেখছে, এখান থেকে পড়তে গেলে মাথা ঠিক থাকবে না, এই যেভাবে লিখে দিবেন সহজ ভাষায়, একদম সহজ করে দিচ্ছি, এখান থেকে লিখবেন। এখানে যেটা আছে আপনাদের, এই যে মেন বই আমার কাছে আছে, এই দেখেন আমার কাছে মেন বই আছে, এই মেন বই যদি আপনারা পড়েন তাহলে পরীক্ষা হলে মন থাকবে না, বলবেন হ্যাঁ রে এটা কিভাবে, এটা আমি 6 মাসও মুখস্থ করতে পারিনি, 6 মাসও পারিনি, খালি রিডিং করে গেছি। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি বৈধ কর্তৃত্ব ছাড়া, বলতেছে লিগ্যাল কর্তৃত্ব ছাড়া, যে প্রতারণামূলকভাবে কোনো বিদ্যমান দলিলের গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে, এক নাম্বার দেখলেন যে স্বাক্ষর, সম্পাদন, টম্পাদন সবকিছু অন্যের, নিজে অন্যেরটা নিজেরা চালাই দিচ্ছেন, বাট এখানে গিয়ে কি করলেন, যে কোনো একটা অংশ, দলিলের কোনো একটা গুরুত্ব অংশ কি চেঞ্জ করছেন, পরিবর্তন করে, সেটা মিথ্যা দলিল হবে। কিরকম, আগে থেকে দলিলের তথ্য পরিবর্তন করে রাখছে, একটা চেকে 10,000 টাকা লেখা, কেউ পরে সেটাকে 1,00,000 টাকা করে দিল, এটা মিথ্যা দলিল তৈরি। লেখা 10,000 টাকা, আপনার পুরো 1,00,000 টাকা করে দিন, এটা একটা মিথ্যা। এটা একটা উদাহরণ দিয়ে দেবেন। তৃতীয়, থার্ডলি, প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, থার্ডলি, তৃতীয়ত, যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে মানসিক অসুস্থতা, এই যে এটা করে, আমরা প্রায় এটা দেখি ঘটনা, এটা নিয়ে অনেক জিডি আসে, যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে কারো মানসিক অসুস্থতা, মাতাল অবস্থা অথবা অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে দলিল, স্বাক্ষর পরিবর্তন করে, তাকে মিথ্যা দলিল তৈরি করতে বলে। অনেক জায়গায় বলে যে আমি অসুস্থ ছিলাম, বাসায় কমিশন নিয়ে আসছে, আমি জানি না, আমি অসুস্থ ছিলাম, আমি, আমাকে কি জানি খাওয়াইছে, আমাকে এরকম স্বাক্ষর করে নিচ্ছে, এটা আমি জানি না এই স্বাক্ষরটা, এরকম যদি করে তাহলে মিথ্যা দলিল তৈরি করছে বলে গণ্য হবে। কাউকে ধোঁকা দিয়ে কাগজ স্বাক্ষর করানো, বিষয়বস্তু সে জানে না, যে ব্লাঙ্ক স্টেপে সই নিচ্ছে, আমি জানি না কখন করে নিচ্ছে। একজন অশিক্ষিত ব্যক্তিকে জমির দলিল বলে প্রতারণা করে দানপত্রে স্বাক্ষর করানো হলো। একজন অশিক্ষিত ব্যক্তিকে জমির বিক্রয় দলিল বলে, এই যে জমির দলিল বলে প্রতারণা করে দানপত্রে স্বাক্ষর করে নিয়েছে, যে আমার দান করে দাও, এটা একটা মিথ্যা দলিল প্রস্তুত করো। মনে রাখবেন কি, তিনটা জিনিস মনে রাখবেন, এখানে একদম সহজ করে দিছি, প্রথম দিকে দিলে তো আপনি পড়বেন না। তিনটা বিষয়, অন্যের নামে দলিল, যেটা 1 নাম্বার, 2 নাম্বার বিদ্যমান দলিল পরিবর্তন, 3 নাম্বার প্রতারণা করার স্বাক্ষর নাই, এই তিনটা মনে রাখলে ছবি পরীক্ষায়, যে অন্যের নামে দলিল তৈরি, বিদ্যমান দলিল পরিবর্তন, আর প্রতারণা করার স্বাক্ষর নেই, এই তিনটা মনে রাখলে চলবে না। 464 এই তিনটা হলো মূল কথা। আমরা যদি একেবারেই শর্ট করে দিছি, এরপর আর কোনো শর্ট নাই, বুঝতে পারছেন, এটাই ভাঙায় খাবেন সারা জীবন। যে অন্যের নামে দলিল করবে, এটা একটা, দলিল পরিবর্তন করবে, আর একটা হচ্ছে প্রতারণা করে স্বাক্ষর নেবে, এই তিনটাই হলেই হচ্ছে আপনার কি, মিথ্যা দলিল প্রণয়ন করেছে বলে গণ্য হবে। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কি এখানে, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কি, নিজের নামে স্বাক্ষর করলে কি জালিয়াতি হতে পারে? নিজের নামে স্বাক্ষর করলেও জালিয়াতি হতে পারে, একটা কথা আছে আপনাদের মেইন বই দেখবেন, যে নিজের নামে স্বাক্ষর করলে সেটা জালিয়াতি হতে পারে। দুজনের নাম রহিম, একজনের রহিম নিজের নাম স্বাক্ষর করলো, কিন্তু উদ্দেশ্য ছিল যে মানুষ মনে করে যে রহিমই স্বাক্ষর করছে, এটা একটা দলিল। কাল্পনিক ব্যক্তি, কোন মৃত ব্যক্তির নামে দলিল তৈরি করে, সেটা কি হতে পারে, জাল দলিল হতে পারে। করিম একটি ভুয়া ব্যক্তির নামে চেক তিরিকে ব্যাংকে জমা দিল, এটা একটা জালিয়াতি। তাহলে আমরা এখানে কি দেখলাম, তিনটা বিষয় দেখলাম, যে তিনটা বিষয় হচ্ছে অন্যের নামে কর্তৃত্ব দেখে মিথ্যা দলিল তৈরি, বিদ্যমান দলিলের গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন, আর প্রতারণা করে কোনো ব্যক্তির স্বাক্ষর পরিবর্তন করাই হচ্ছে, এই তিনটা পদ্ধতি হচ্ছে দলিল প্রণয় হিসেবে গণ্য হবে। এখানে যে ক্লাসে এমসিকিউ, এগুলো আপনাদের পিডিএফ দিয়ে দেবো, পরীক্ষা নেবে, এগুলো টেনশন নেই। আর এখানে আপনাদের উদাহরণ আছে, এখানে উদাহরণ আছে আপনাদের অনেকগুলো উদাহরণ, সবগুলো একদম পড়বেন, সবগুলো ইম্পর্টেন্ট। ওই যে কোনো ব্যক্তি নিজের নাম স্বাক্ষর জালিয়াতি হইতে পারে, লাস্টে ব্যাখ্যার দিকে দেখবেন, প্রথমে পড়াই ফেলছে এটা। কোনো ব্যক্তি নিজের নাম স্বাক্ষর, এমসিকিউ আসবে, কোনো ব্যক্তি নিজের নামের কি হতে পারে, জালিয়াতি, প্রতারণা, অপ্রয়োজনীয় বিশ্বাসভঙ্গ, এরকম আসবে জালিয়াতি, এই যে জালিয়াতি, এমসিকিউ আসবে। আপনারা যে প্রথম বললেন না, আপনাদের আপনার মেন বইয়ে দেখবেন, আমার
পরের পৃষ্ঠায় আছে যে এই কথাটা যে নিজের নামে জালিয়াতি হতে পারে, এই যে একটা কথা আপনাদের শুরুতে যেটা বললাম, এখানে যেটা দেখাইলাম এখানে একটু, যে নিজের নামে যে নিজের নামে সাক্ষ্য জালিয়াতি হতে পারে, এটা একটা এমসিকিউ কিন্তু। এখানে অনেকগুলো উদাহরণ আছে, প্রায় উদাহরণ হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16টা উদাহরণ আছে। এখানে আমি ব্যাখ্যা করছি, এগুলা আপনারা একটু করে নিন। এখানে সবগুলো প্রতারণার উদাহরণ। তো এগুলা দেখে দেখে পড়বেন কোনটা হচ্ছে জালিয়াতি, কোনটা মূল্যবান জামানত, কোনটা হচ্ছে জাল দলিল, কোনটা হচ্ছে মানহানির উদ্দেশ্যে, কোনটা জালিয়াতির হিসেবে কোনটা। এখানে যেগুলো আছে সবগুলাই আমি এখানে তুলে দিছি। এখানে উদাহরণটা সবগুলো উদাহরণ তোলা আছে, প্রত্যেকটা, কোনো টেনশন দরকার নেই, আপনি একটু পড়ে নিবেন। তাহলে আমরা কি কি শিখলাম আজকে এখানে? আজকে দেখলাম জালিয়াতি এবং জাল দলিল, মিথ্যা দলিল কিভাবে প্রণয়ন হয়। মিথ্যা দলিল প্রণয়ন হয় কয়টি উপায়ে, কয়টা পদ্ধতি রয়েছে? তিনটা। কি কি? তিনটি উপায় আছে। কি কি সহজভাবে কে বলতে পারবে, একদম সহজভাবে? অন্যের অন্যের নামে নামে দলিল দলিল তৈরি করা, দলিল পরিবর্তন, বিদ্যমান আর গুরুত্ব প্রতারণামূলক। পরিবর্তন, প্রতারণা করে সাক্ষ্য নেওয়া স্যার। হ্যাঁ, এখন তো, এখন যে মেন বই তো কেউ পড়বে না, যে সহজ যে যেটা পাইছেন, এখন তো আর মেন বই পড়বে না, সারাটা পড়ে যান নাকি? এখন তো একবার এখন আর, এখন তো অপেক্ষা থাকে এইটুকুই নাকি, যে কতটুকু সহজ নেওয়া যায়। এই মেন বই কে পড়ে দিতে পারবেন, আমি 1 সপ্তাহ টাইম দিব। এটা মুখস্থ করে দিতে পারবেন আমার, কেউ এই যে মিথ্যা দলিল প্রমাণটা পারবেন? এখানে যেটা আছে